আজকের গল্প ডায়না এমরোজ লাকি রচিত দ্য সাইলেন্ট ম্যানর। গল্প পাঠে আমি জয়ন্তী। ফারদিনা দ্বিধা নিয়ে আরও একটু এগিয়ে এলো। তার সারা শরীরে তখন চাঁদের আলোর শীতল স্পর্শ। রাখাল নামটা যেন তার কাছে পরিচিত নয়, অথচ তার বাঁশির সুর বড়ই আপন। রাখাল? ফারদিনার কণ্ঠে কিছুটা বিস্ময়। তুমি এই রাতে এখানে বাঁশি কেন বাজাচ্ছ? আর তোমার বাঁশির সুর এমন কেন? রাখাল বাঁশি নামিয়ে রাখল, কিন্তু মাথা থেকে পাগড়িটা নামালো না। তার চোখে মুখে এক অদ্ভুত মায়াবী ছাপ। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণের। সে ধীরে ধীরে মুখ তুলে তাকালো। ফারদিনার মনে হলো এই চোখ সে আগেও কোথাও দেখেছে, যেখানে গভীর নদীর মতো নীরবতা আর বিশাল আকাশের মতো অপার শান্তি ছিল। বাঁশির সুর কেন এমন তা আমি বলতে পারবো না, সুফিয়ান শান্তস্বরেই বলল। তবে মন যখন কথা বলতে চায় সে শব্দ করে না, সুর খোঁজে। আমার মন হয়তো আজ আপনাকেই ডাকছিল। ফারদিনা চমকে গেল। তুমি আমাকে চিনলে কি করে? তুমি তো আমার নাম জানো না। রাখাল মৃদু হাসল। হাসিটা চাঁদের আলোর চেয়েও কোমল। আপনার নামের প্রয়োজন হয়নি। যে মেয়ে বাবার কঠোর নিয়মের মাঝে দাঁড়িয়ে গ্রামের অসহায়দের জন্য দয়া চাইতে পারে, তার চোখ আর হাঁটার ধরন আলাদা হয় এবং দেখলেই তা বোঝা যায়। তাছাড়া এই জমিদার বংশের একমাত্র সাহসী কন্যা আপনি। আর কেউ এত রাতে সাহস করে চৌহদ্দি পেরোবে না। ফারদিনার মুখে এবার লজ্জা আর কৌতূহলের এক মিশ্রণ। সে চারপাশে একবার দেখে নিল। বাড়ির দিকটা এখনো ঘুমন্ত। কেবল কিছু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তুমি এখানে কতদিন ধরে আসছো? আসা যাওয়া অনেক দিনের, তবে সাহস করে আজই প্রথম শিমুল গাছের কাছে এসেছি। রাখাল বলল। আমি এই আলিমনগরের ছেলে, সবাই আমাকে রাখাল বলেই ডাকে। আপনার ভাই আদিব তালুকদারের সাথে আমার মাঝে মাঝে কথা হয়। তার কাছ থেকেই আপনার গল্প শুনেছি। মানুষের প্রতি আপনার এত মমতা আর এই কঠিন হিসেবের বাইরে একটা নরম মন আছে আপনার, এবং তারও। আদিবের নাম শুনে ফারদিনা খানিকটা স্বস্তি পেল। আদিবকে সে বিশ্বাস করে। আদিব ভাই, তুমি তার বন্ধু? বন্ধু নয়, তবে তার আদর্শকে আমি সম্মান করি। আদিব সাহেব সত্যিই মানুষের বিচারক হতে পারতেন। সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলল। তুমি কি করো? ফারদিনা জিজ্ঞাসা করল। আমি এই গ্রামে এক সাধারণ কৃষক পরিবারের ছেলে। আমিও একজন রাখাল। আপনারাই আমাদের নিয়ন্তা। ফারদিনা বিষণ্ণ হয়ে বলল। তাহলে তুমি এখানে এলে কেন? যদি কেউ দেখে ফেলে তাহলে? রাখাল জানে সে কি বলতে চাইছে। কেউ দেখবে না। আমি শুধু আপনাকে একটা কথা বলার জন্য এসেছি। সুফিয়ানের কণ্ঠস্বর হঠাৎ গম্ভীর হয়ে উঠল। আপনারা হয়তো জমিদার বাড়ির ভেতরে সুরক্ষিত, কিন্তু বাইরে এই গ্রামের মানুষদের রাত কাটে চরম আতঙ্কে। গত বছরের বকেয়া খাজনা নিয়ে তালুকদার সাহেবের কঠোরতা আরও বেড়েছে। মানুষ জমি হারানোর ভয় কাঁপছে। মজিদ মিয়ার অর্ধেক মাপ হলেও সবার ভাগ্যে তা জুটবে না। ফারদিনা বিষণ্ণ হয়ে বলল। আমি সকালে আব্বাকে বলেছিলাম, কিন্তু তিনি শোনেননি। তিনি বলেন এটা রাজত্বের রাজনীতি। রাজনীতি নয় রাজকুমারী, এটা নিয়ম ভাঙার অনিয়মতা। সুফিয়ান দৃঢ় কণ্ঠেই বলল।
যেখানে মানুষের পেটে চাল নেই সেখানে নিয়মের দোহাই দেওয়া চলে না। আমাদের একমাত্র ভরসা এখন আপনার ভাই আদিব সাহেব। তিনিই হয়তো এই নিয়মের জালটা একটু হলেও আলগা করতে পারবেন। ফারদিনা বুঝতে পারল এই বাঁশির সুর শুধু প্রেম বা শান্তি নিয়ে আসেনি। এ সুর এক বিদ্রোহের নীরব আহ্বান, যেন রাজকন্যা আর এক প্রজার মধ্যে এখন এক অদৃশ্য সেতু তৈরি হয়েছে, যে সেতুর ভিত্তি হলো দয়া আর ন্যায়। ফারদিনা মাথা নিচু করেই ভাবল, তার এই রাতের দুঃসাহসিক যাত্রা শুধু এক অচেনা যুবকের সাথে দেখা করা নয়, এটা তার অন্তরের মানসিকতার প্রশ্নের মুখোমুখি হওয়া। আমি বুঝতে পারছি, ফারদিনা ফিসফিস করে বলল, কিন্তু আমি কি করতে পারি? আমার ক্ষমতা খুবই সীমিত। রাখাল তার হাতে থাকা বাঁশিটা আলতো করে ছুঁয়ে দিল। আপনি পারেন রাজকুমারী। আপনার সীমিত ক্ষমতাও আমাদের কাছে আকাশের চাঁদের আলোর মতো। আপনার কণ্ঠস্বর স্নেহ হয়ে যখন আদিব সাহেবের কানে পৌঁছায় তখন তা সাহস যোগায়। আমি এই কথা বলার জন্য এসেছিলাম। শুধু চেয়েছিলাম এই বাড়ির কর্তাদের মধ্যে থেকে কেউ একজন একবার গ্রামের নীরব কষ্টটা দেখুক। কথাগুলো বলে রাখাল হঠাৎ উঠে দাঁড়ালো। সে আর এক মুহূর্তও নষ্ট করতে চাইল না, যেন তার আসার উদ্দেশ্য পূর্ণ হয়েছে। আমাকে এবার যেতে হবে। আর কখনো এই রাতে আসবেন না রাজকুমারী, এটা আপনার জন্য নিরাপদ নয়। দাঁড়াও, ফারদিনা দ্রুত বলল, আমি আমি তোমার বাঁশির সুর শুনতে চাই। আর একবার সুর তোলো আমার জন্য। রাখাল কিছু না বলে তার কপাল থেকে পাগড়িটা আরো একটু নিচে টেনে দিল। তারপর বাঁশিটি ঠোঁটে তুলে ধরল। এইবার সুরটা আগের চেয়েও করুণ, গভীর এবং আরো বেশি অস্থির। সুরটি যেন এক গোপন প্রতিশ্রুতি। আদিব এবং ফারদিনা দুই ভাই বোন যেন গ্রামের মানুষদের জন্য কিছু একটা করার চেষ্টা করে, তারই যেন ইঙ্গিত। চাঁদের আলোয় শিমুল গাছের নিচে দাঁড়িয়ে সুফিয়ান যখন বাঁশি বাজাচ্ছিল তখন ফারদিনার মনে হলো ঝোপঝাড়ের মধ্যে থেকে কেউ আসছে। ফারদিনা ভাবতে না ভাবতেই আড়াল থেকে বিদ্যুতের মতো ছিটকে এলো কালো পোশাক পরা মুখোশধারী একদল শত্রু। তারা ফারদিনাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র উঁচিয়ে এগিয়ে এলো। ফারদিনা হতচকিত হয়ে এক পা পিছিয়ে গেল, কিন্তু রাখাল এক মুহূর্তও নষ্ট করল না। তার বলিষ্ঠ হাতটি বিদ্যুৎ বেগে ফারদিনার কোমরের চারপাশে আলতো করে জড়িয়ে ধরল এবং তাকে নিজের পেছনে ঢাল হিসেবে টেনে নিল। শত্রুদের প্রথম আক্রমণটি বাতাসের গতিতেই ব্যর্থ হলো। ভয় পাবেন না, শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল রাখাল। এই তীব্র উত্তেজনার মাঝেও তার কণ্ঠস্বরে যেন এক অদ্ভুত আশ্বাস। এরপর শুরু হলো লড়াই। তবে এই লড়াই শুধু শত্রুকে হারাবার জন্য নয়, এ যেন তার গ্রামের মানুষকে রক্ষা করার এক কাব্যিক নৃত্য। রাখাল বাম হাতে ফারদিনাকে নিজের সাথে শক্ত করে ধরে রাখল। শত্রুর প্রতিটি আঘাত থেকে তাকে আড়াল করল। ফারদিনা রাখালের পিঠে হেলান দিয়েই ছিল। তার হৃদস্পন্দন স্পষ্ট অনুভব করছিল, যা ভয়ের চেয়েও বেশি ছিল এক অদ্ভুত শিহরণ। রাখাল যখনই কোনো শত্রুকে পাল্টা আঘাত করে তখন তার শরীর ফারদিনার শরীরের সঙ্গে ঘষা খায়। প্রতিটি মোচড় যেন এক আবেশ। শত্রুদের একজনের দিকে সে যখন লাথি ছুড়ল তার কোমর বেঁকে গেল, আর ঠিক সেই মুহূর্তে ফারদিনার হাত রাখালের বুকের পেশিতে আলতোভাবে ছুঁয়ে গেল। এই স্পর্শে রাখালের মনোযোগ একটুও নড়ল না, বরং এক নতুন শক্তি পেল। প্রতিপক্ষের অস্ত্র যখন তাদের দিকে ধেয়ে আসে রাখাল তখন এমনভাবে ঘুরে যায় যাতে সে এবং ফারদিনা দুজনেই যেন এক সুতোয় বাঁধা। সে ফারদিনাকে ধরে কখনো শূন্যে লাফিয়ে ওঠে,
আবার কখনো বা মাটিতে নিচু হয়ে যায়। এটি যেন মৃত্যু ভয়কে জয় করা দুই মানুষের এক নিবিড় আলিঙ্গন। এক সময় শত্রু দল পিছু হটে গেল। রাখালের প্রতিরোধ তাদের মনোবল ভেঙে দিয়েছিল। তাদের বুক এখনো উত্তেজনায় কাঁপছে। লড়াই শেষ। ফারদিনার মুখের দিকে তাকিয়ে দেখল রাখাল। সেখানে নেই কোনো ভয়, আছে শুধু এক গভীর মুগ্ধতা। রাখাল আলতো করে ফারদিনার গাল ছুঁয়ে দিল। ফারদিনা দূরে সরে বলল, কি করছো? গালে রক্ত ছিটকে পড়েছে, মুছে দিচ্ছিলাম। ফারদিনা মোহময় কণ্ঠে বলল, ওরা কাকে আক্রমণ করতে এসেছিল? আপনাকে রাজকুমারী। রাখাল মাথা থেকে পাগড়িটা খুলল, ধীর স্থির কণ্ঠে বলল, আমার কি আছে যে আমাকে আক্রমণ করবে? শুনুন রাজকুমারী, গরিবের শত্রু হয় না। ফারদিনা দেখল রাখালকে। তার লড়াই করা দেখে সে আরো মুগ্ধ হলো তার প্রতি। বাবরি চুল, তার চুলটা খোলা, পাগড়িটা পুনরায় বেঁধে নিল। আমি চলি রাজকুমারী। ফারদিনা বলে উঠল, আমাকে রাজকুমারী রাজকুমারী বলো না, ফারদিনা ডাকতে পারো। সে অধিকার আমার নেই। আজ থেকে আমি তোমাকে অধিকার দিলাম। আমার অনুরোধ, আমাকে নাম ধরেই ডেকো। রাখাল কিছু বলল না, তার বাঁশিটার যত্ন নিল। আচ্ছা, তুমি বুঝলে কিভাবে এত রাত্রে বাঁশি বাজালে আমি নিশ্চয়ই আসব? ফারদিনার যেন বিচক্ষণ প্রশ্ন। রাখাল কোমল কণ্ঠে হেসে বলল, কোন সুর একজন রাজকুমারীকে আকৃষ্ট করতে পারে তা একজন বাঁশিওয়ালা ঠিকই জানে। ফারদিনা একটু বিরক্ত নিয়ে বলল, দেখো, আমাদের জমিদার বাড়িটি একসময় রাজপ্রাসাদ ছিল। কোন সময় ছিল তা আমি বলতে পারবো না। আমি হয়তো তখন দুনিয়াতেই ছিলাম না, আর এখন এটা জমিদার বাড়ি নামে পরিচিত। আমরা জমিদার, আমার বাবা একজন জমিদার, রাজা নন। জমিদারের মেয়েরা রাজকুমারী হয় না, আমি রাজকুমারী নই। রাখাল এবার ঢং করে চিন্তিত ভঙ্গিতে বলল, তার মানে আপনি রাজকুমারী নন। আর এই প্রাসাদটা যেহেতু রাজাদের ছিল, এখন আর তারা নেই। এই সুযোগে আপনারা দখল করে নিয়েছেন। রাখাল থেমে গেল। এটাকে বলে রাজনীতি। তাদের রাজ্য কারা দখল করে নিয়েছেন? ফারদিনা কিছুটি বলল না। সে জানে রাখাল যেটি বলেছে তা বাস্তব। রাত বাড়ছে, ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। চাঁদের আলো এসে পড়ছে গাছের পাতার ফাঁকে ফাঁকে, সাথে মৃদু দমকা বাতাস। ফারদিনা বাড়ির দিকে একবার তাকালো। দূর থেকে দেখা যাচ্ছে পাহারাদের ছায়া। আমি চলি, রাখাল বলল। শোনো, তোমার নাম কি? সুফিয়ান। তোমার কথা শুনে শিক্ষিত মনে হলো। লেখাপড়া করেছ? ক্রুদ্ধ ভাষায় কথা বললেই শিক্ষিত হয় না, চেষ্টা করলেই হয়ে যায়। এখন কোথায় যাবে? বাড়ি ফিরতে হবে। আগামীকাল সন্ধ্যায় তুমি এখানে এসো। আমি শিমুল গাছের নিচে অপেক্ষা করব। আর আমার আগে তুমি আসলে বাঁশি বাজিও, তাহলেই বুঝবো তুমি এসেছো। সন্ধ্যায় গ্রামের মানুষ আনাগোনা করে, আর সন্ধ্যার পরে এখানকার মেয়েদের বাইরে বের হওয়া নিষেধ। এরপর যদি দেখে ফেলে কোনো পুরুষের সাথে, তবে তো শাস্তি পেতে হবে। ফারদিনা ভেবে বলল, তাহলে রাত বাড়লে আসবে, যখন সবাই যে যার ঘরে চলে যায়। কিন্তু আমি আসবো কেন? আমি খাজনার ব্যাপারে আব্বার সাথে কথা বলবো, আদি ভাইয়ের সাথে কথা বলবো। ওনারা কি সিদ্ধান্ত জানায় সেটা তোমাকে জানাতে হবে না? কথাটা বলে থামতেই ফারদিনার চোখ পড়ে তাদের বাড়ির পাশের সরু পথের দিকে। কেউ অশ্ব চেপে বাড়ির দিকেই যাচ্ছিল। বাড়ির সামনে এসে অশ্ব রেখে দেয়।
ফারদিনা ও সুফিয়ান দৃশ্যটি দেখিয়ে আরও এগিয়ে গেল আড়াল থেকে। সুফিয়ান বলে উঠল, আদিব ভাই হয়তো। হয়তো না, সেই। কিন্তু ভাইয়া এত রাতে কোথায় গিয়েছিল আর কিসের জন্য? হয়তো গুরুত্বপূর্ণ কাজ ছিল, বলল সুফিয়ান। আদিব উসখুস হয়ে এদিক ওদিক তাকিয়ে একজন অনুচারীকে কিছু দিল। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করল। ফারদিনা বলল, ভাইয়া ভয় পেয়ে আছে কেন? আব্বার জন্য নাকি অন্য কারণ? সুফিয়ান আদিবের দিকে চেয়েই রইল। ফারদিনার পাশে এসে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ানো। দুজনের মুখমণ্ডল পাশাপাশি। ফারদিনা কোমল দৃষ্টিতে সুফিয়ানকে দেখল। চাঁদের আলোয় সুফিয়ানের চোখ দুটো যেন ছলছল করছে, মায়াবীও দেখাচ্ছে বটে। সুফিয়ান আদিবের ধ্যান ছেড়েই বলল, আমার যেতে হবে, আজ চলি। ফারদিনা বলল, আগামীকাল কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকব। আমার সুযোগ হলে আমি আসব। এই কথা বলে সুফিয়ান চলে যায়। চাঁদের আলো ধরে পথ চলতে শুরু করল সে। যেতে যেতে কুয়াশায় হারিয়ে গেল। ফারদিনা চেয়েই রইল, যতক্ষণ না হারিয়ে গেল তার ছায়া। রাতের নরম আধারে ফারদিনা ঘরে ফিরল। চাঁদের আলো জানালা বেয়ে ঘরে ঢুকছে। পর্দার ফাঁক দিয়ে বাতাস ঢেউ খেলছে। চারিদিকে মশালের আলো ছড়িয়ে আছে। সোনালি আলোয় আবৃত চারিদিক। ফারদিনার টেবিলের ওপর কিছু যেন একটা ঝলমল করছে। এক টুকরো কাপড়ে মোড়ানো কাগজ। ফারদিনা কৌতূহল ভরে সেটা খুলে দেখল। কিছু অক্ষর, অচেনা অথচ ভয়াবহভাবে স্পষ্ট। যার ওপর ভরসা রাখছ সেই তোমার সবচেয়ে বড় বিপদ। মুহূর্তে তার বুকের ভেতর এক ঠান্ডা শীতলতা নেমে এলো। কে লিখল এই কথা? বাড়ির কেউ নাকি অন্য কেউ, যে অন্ধকারের ভেতরে থেকেও নিঃশব্দে ভয়গুলো চিনে ফেলেছে? ফারদিনা চিরকুটটি রেখে দিল খাটের নিচে। বাইরে কুকুরের ঘেউ ঘেউ ভেসে এলো, যেন অজানা কাউকে তাড়াচ্ছে। জানালার পাশে ছায়া নড়ে উঠল একবার। ফারদিনা চমকে উঠে জানালা বন্ধ করে দিল। তখন অদৃশ্যভাবে যেন একটি কণ্ঠস্বর ভেসে এলো, যাকে তুমি নির্ভরতা ভাবো সেই হয়তো তোমার পতনের শুরু। ফারদিনা কম্পিত কণ্ঠে ফিসফিস করে বলল, চিরকুটের ভয়ের জন্য এরকম হচ্ছে, কিন্তু ওটা কে দিল? ফারদিনা শুতে যাবে, বিছানা ঠিক করলো। ঠিক তখনই তার ঘরের বাইরে থেকে মনে হলো কেউ দৌড়ে গেল। ফারদিনা হাত থেকে বালিশটা রেখে দিয়ে এরপর সতর্কে তার ঘরের দরজাটা হাট করে খুলল। কিছু অনুচারী হন্তদন্ত হয়ে ছুটে তৃতীয় তলার দিকেই যাচ্ছে। ফারদিনার খটকা লাগলো। কৌশলে সেও অনুসরণ করল। বাড়ির তৃতীয় তলায় সচরাচর কেউ যায় না, অর্থাৎ যেতে দেওয়া হয় না কাউকেই। সব সময় অনুচারীগণ পাহারা দেয়। রশিদ তালুকদারের কড়া নির্দেশ। বাড়ির কেউ কেঁদে মরে গেলেও যেন তৃতীয় তলায় কখনো না যেতে পারে। কিন্তু আজ ফারদিনা যেতে যেতে দেখল কোনো পাহারাদার নেই। পুরনো প্রাসাদ ঘিরে বর্তমান জমিদার বাড়িটি দাঁড়িয়ে আছে। প্রাসাদ শব্দটি এখান থেকেও বিলীন হয়ে গেলেও প্রাসাদের ভেতরে অলিগলি পরিবর্তন হয়নি। এটি এমন একটি প্রাসাদ ছিল যার এক প্রান্ত থেকে ভেতরে প্রবেশ করলে সে রাস্তা হারিয়ে ফেলত। শত্রুদের শেষ করার জন্য প্রাসাদের ভেতরেই বিপজ্জনক পথ তৈরি করে রাখা হয়েছিল। শত্রুরা যখন পথ হারিয়ে ছোটাছুটি করবে তখন গরম তেলের মধ্যে পড়ে যেত। এটা একটা ফাঁদ ছিল। কিছু পথ অন্ধকার, এতটাই অন্ধকার যে এখানে শত্রুরা পৌঁছলে নিজেদের মধ্যে নিজেরা খুনাখুনি শুরু করে দিবে। এর কারণ শত্রুদল মনে করবে প্রাসাদের কোনো রক্ষিতা বোধহয় তাদের আক্রমণ করেছে। ফারদিনা মুখে একটা চাদর পেঁচিয়ে তৃতীয় তলার সরু পথে এগোচ্ছে। চারিদিকে পাথরের দেওয়াল, তবে এই পথ অন্ধকার নয়।
মশাল জ্বলছে দেওয়ালে দেওয়ালে। ফারদিনার ভয়ও করছে। পাথরের আঁকাবাঁকা পথ পেরিয়ে একটা গোপন ঘরের দিকে নজর পড়ল। ওখানেই সমস্ত অনুচারীগণ ঘেরাও করে রেখেছে কিছু একটা। ফারদিনা কৌশলে ঘরটির পাশে গেল। ঘরটিতে আরিব, রায়ান এবং সায়েম উপস্থিত। একজন অচেনা লোককে অনুচারীরা পাকড়াও করে ধরে রেখেছে। লোকটির চোখে মুখে আতঙ্কের ছাপ, তার মুখে কালো মুখোশ পরা, পাশে একটা পাথরের ঢাকনার মতো। রায়ান তখন অনুচারীদের আদেশ দিল, ওর মুখোশ খুলে ফেল, এরপর কূপের ঢাকনা সরিয়ে ফেল। রায়ানের কণ্ঠে যেন গর্জন। অনুচারীরা তাই করল। প্রথমে লোকটির মুখ থেকে কাপড় সরিয়ে ফেলল, এরপর কূপের ঢাকনা সরিয়ে ফেলল। কূপের মধ্যে কুমিরের মাথা দেখা গেল। ওরা যেন মানুষের দেহই চাইছে। প্রচণ্ড খিদে। ফারদিনা ভয় চুপসে গেল এরকম দৃশ্য দেখে। আরিফ বলল, চাপাতি দে, আজও হবে কুমিরের খাবার, বলেই দাঁত বের করে হেসে উঠল। সায়েম তখন আরো খুশির সঙ্গে বলল, আদিব ভাই থাকলে নিশ্চয় দয়া দেখাতেন। এরপর আবারও হেসে উঠল। ওরা যেন খুব আনন্দ পাচ্ছে। ফারদিনার চোখে দেখা এটাই যেন সবচেয়ে ভয়াবহ দৃশ্য, যা আগে কখনো দেখেনি সে। কিন্তু অসহায় লোকটির প্রাণ ওরা কেন কেড়ে নিতে চাইছে? কি অন্যায় তার? ফারদিনার খুব ইচ্ছে করছে অসহায় লোকটিকে বাঁচাতে, কিন্তু তা অসম্ভব। সায়েম বলল, ভাই আগে ওর হাত কেটে কুমিরকে দাও, এরপর পা, এরপর মুন্ডু দিলেই হবে, বলে আবারও হাসল। রাতের ভয়াবহ রূপ যেন তাদের। দিনে তারা রশিদের সামনে এমনভাবে থাকে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। নাকি রশিদও জানেন এসব? ফারদিনার ভেতরে প্রশ্ন জমল। রায়ান তখন হাতে একটা চাপাতি নিয়ে এগিয়ে আসলো লোকটির দিকে। অনুচারীকে বলল, ওর দুটো হাত দুদিকে টেনে ধর, ছোট্ট ভাই আবদার করেছে যাতে ওর হাত আগে কাটি, এটা তো মানতেই হবে, তাই না? কথাটা শুনে সায়েম মনের সুখে হেসে উঠল। ফারদিনা শুধু চেয়ে চেয়ে দেখল। অচেনা লোকটি ভয় কাতরাচ্ছে। বয়স হবে আনুমানিক 45। মোটা তাজা শরীর তার। ভয়ের ছাপ তার দু চোখে নেমে এসেছে। কিন্তু লোকটি কিছু বলতে পারল না। রায়ানের কোনো মায়াই হলো না ওর জন্য। সে চাপাতির কোপে লোকটির একটা হাত ছিনিয়ে নিল। লোকটি তখন তির্যক চিৎকার করল, যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো। ফারদিনা তার মুখ চেপে ধরল। তার চোখে ভয়, আতঙ্ক। রায়ান হাতটি নিয়ে কুমিরের দিকে ছুড়ে দিল। এরপর লোকটির অপর হাতটি কাটল। লোকটি তখন নিচে লুটিয়ে পড়ে ছটফট করতে শুরু করলো। আরিফ তখন বলল, ওকে আর চাপাতির আঘাত করিস না, কষ্ট হচ্ছে। তার চেয়ে কুমিরের মুখে দিয়ে দে, ওরা খাক, তাজা মানুষ। কথাটা শুনে সায়েম হেসে উঠল। আরিবের কথার রেশ টেনে সায়েম বলল, ভাই, ওকে কুমিরের কূপে ফেলে দাও, তাজা মানুষ পেয়ে ওর ভীষণ আনন্দ হবে, দাও দাও, বলে সশব্দে হেসে উঠল সায়েম। রায়ান তখন হাত থেকে চাপাতিটা ফেলে দিল। এরপর কাতরানো লোকটিকে তুলে কূপের মধ্যে ফেলে দিল। সবাই আনন্দে মেতে উঠল। কিন্তু এই আনন্দ কিসের তা ফারদিনার কাছে অজানা। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। স্বপ্ন না সত্যি বুঝতে পারছে না। সব কিছু অবিশ্বাস্য মনে হচ্ছে তার কাছে। ফারদিনার চোখগুলো মার্বেল পাথরের মতো হয়ে গেল। অবশ হয়ে গেল পা। তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে, কি করছিস তুই এখানে? হঠাৎ কারো কণ্ঠের স্বরে ফারদিনা চমকে উঠল। পেছন ঘুরে দেখল আদিব। ফারদিনা আদিবের সম্মুখীন হয়ে ফিসফিসিয়ে বলল, ভাই, তোমার সাথে কথা আছে আমার, বলে ফারদিনা আদিবের হাত ধরে নিয়ে গেল তার ঘরে। ফারদিনা ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল।
নিজেকে কোনোভাবে সামলে নিল। আদিব বরাবরই শান্ত, চুপচাপ। সে একটা চেয়ারে বসে, এরপর একটা সিগারেট বের করলো, সেটি ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল, কিছু হয়েছে? আর তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? ফারদিনা আদিবের পায়ের কাছে বসলো, তারপর বলল, আমি হাঁটতে হাঁটতে ওই গোপন ঘরে চলে গিয়েছিলাম, কিন্তু ওইখানে যা ঘটল তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কি দেখেছিস? নীরব প্রশ্ন আদিবের। ওই গোপন ঘরে একটা লোককে নৃশংসভাবে হত্যা করেছে আমার 3 ভাই মিলে। ওই ঘরের কূপটাতে কুমির ছিল। কুমিরের খাদ্য কি মানুষ হতে পারে ভাই? ফারদিনার প্রচুর কষ্ট হলো। আদিব দৃষ্টি সরিয়ে কয়েক সেকেন্ড নিশ্চুপ রইল, এরপর ক্ষীণ চোখে জবাব দিল, যা দেখেছিস ভুলে যা, তোর আর আমার কিছুই করার নেই। আমিও জানি না ওরা কুমিরের খাদ্য হিসেবে মানুষ কেন বেছে নিয়েছে। মানুষের থেকে কি কুমিরের বেঁচে থাকা বেশি মূল্যবান? আবির দীর্ঘশ্বাস ফেলল। নিজের জীবন রক্ষা করার জন্য কখনো অন্যকে স্বার্থপরের মতো বিপদের মুখে ঠেলে দিতে হয়, কখনো জীবন কেড়ে নিতে হয়। এর মানে? ফারদিনা উঠে দাঁড়ালো। আদিবও উঠে দাঁড়ালো, পায়চারি করতে করতে জবাব দিল, তুই তো জানিস আমরা যেখানে অবস্থান করছি এটা একটা প্রাসাদ ছিল। এই প্রাসাদের নাম দেওয়া হয়েছিল সাইলেন্ট ম্যানর। নামটি দিয়েছিল ব্রিটিশ একজন যোদ্ধা, আলগেমি ফ্রন্ট আর্টিস্ট। ওনারা এই অঞ্চলটি যখন দখল করতে আসে তখনই প্রাসাদটি চোখে পড়েছিল সর্বপ্রথম। আশ্চর্যের বিষয় ছিল, এই প্রাসাদটি যিনি তৈরি করেন তিনি ছিলেন রাজা সিরাজউদ্দৌলার পূর্ব 3য়তম বংশধর। উনি এমনভাবে এটি তৈরি করেছিলেন যাতে বাইরে থেকে শত্রু বাহিনী দেখে বুঝতে পারে ভেতরে কেউ নেই। প্রাসাদ ফাঁকা, শুনশান, নিস্তব্ধ, এবং ওদের যেন রহস্যময় মনে হয়। আর ওরা ভেতরে এলেই আক্রমণ করত। আর ওরা যখন প্রাসাদের ভেতরে প্রবেশ করতে চাইতো তখন ওদের একটি চামড়ার সেতু পাড়ি দিতে হতো, এবং ওরা যখনই সেতুতে পা রাখত তখনই অপর প্রান্ত থেকে সেতুর দড়িটি কেটে দেওয়া হতো, আর ওরা সেতুর নিচে অবস্থিত পরিখার মধ্যে পড়ে যেত। পরিখার ভেতরে থাকতো কুমির। কুমির ওদের খেয়ে ফেলতো। ব্যাস, শত্রু শেষ। আদিব সিগারেট ফেলে দিল। ফারদিনা আশ্চর্য হয়ে বলল, তারা নেই আজ বহু বছর, কত সময় তা আমরা বলতেও পারবো না। কিন্তু সেই রাজার কি হয়েছিল যিনি এই প্রাসাদটি তৈরি করেছিলেন? মারা গেছে। এরপর তার ছেলের বংশধর, সেই বংশের নতুন বংশধর হতে হতে এক সময় পতন ঘটে। এরপর জমিদার বংশ দখল করে এই প্রাসাদ। প্রাসাদ বদলে হয়ে যায় জমিদার বাড়ি। কিন্তু সেই পূর্বের ঘটনার সাথে আজকের ঘটনার সংযোগ কোথায়? আদিব ফারদিনার কাছে এলো, তাকে খাটের উপর বসিয়ে নিজেও সামনে বসলো। তারপর বলল, সংযোগ আছে। সাইলেন্ট ম্যানরের মানুষগুলো দুনিয়া থেকে চলে গেলেও প্রাসাদের কাঠামো কিন্তু আগের মতোই আছে। শুধু পরীক্ষার বিষয়টি বদলে গেছে। সেই কত আগের কুমির কি এখনো বেঁচে থাকে? অবশ্যই না। সেই ফাঁদ অর্থাৎ কুমিরের পরীক্ষা এখন মাত্র একটা আমারে ভাটায় পুকুর। ফারদিনা এবার একটু বিরক্তি প্রকাশ করেই বলে উঠল, তাহলে ওই গোপন ঘরে কুমিরের কূপ কিভাবে আসলো? এই তো, এবার সঠিক প্রশ্ন করেছিস। শোন, পূর্বের রাজাদের ফাঁদের কথা আমাদের আব্বা এবং আমরা 3 ভাই যখন জানি তখন কুমিরের জন্য একটা কূপ তৈরি করি। আমাদের বাড়িটির ভেতরে একটি ফাঁদ আছে, কুমিরের ফাঁদ। শত্রুপক্ষ যদি কখনো আমাদের আক্রমণ করতে চায় তখন ওরাও ঠিক রাজার শত্রুদের মতোই মরবে। কিন্তু ওদের যে মানুষ খেতে দেওয়া হয় এটাও কি আব্বা জানেন? না, আব্বা এই বিষয়ে কিছুই জানেন না। ফারদিনা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা,
সেই ফাঁদে যদি আমি কখনো পড়ে যাই? কোনো সুযোগ নেই, কেননা সেই ফাঁদ তৈরি করা হয়েছে ব্যক্তিগত গোপন পথের জন্য। আমরা সবসময় আমাদের পথেই চলাফেরা করি, কিন্তু শত্রুপক্ষ সবসময় ব্যতিক্রম পথ খোঁজে বাড়ির ভেতর প্রবেশ করার জন্য। ভাই, মানুষ কেন, পশুদেরও তো কুমিরের খাদ্য হিসেবে দেওয়া যায়। দীর্ঘশ্বাস ফেলল আদিব। বলেছিলাম, কিন্তু কুসংস্কার ওদের এসব করতে বাধ্য করছে। একজন জ্যোতিষী ওদের বলেছে কুমিরকে যদি মানুষের মাংস খাওয়ায় তবে শত্রুপক্ষ ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আদিব থেমে আবারও বলল, আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না, তবে আমার বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আব্বাকে আমি জানাবো, এই অন্যায় আমি হতে দিতে পারি না। না বোন, বাধা দিল আদিব, আমরা দুর্বল, আমরা হেরে যাব, ওদের সাথে আমরা লড়তে পারবো না। অনুরোধ, তুই যা দেখেছিস ভুলে যা। আব্বা এসব জানতে পারলে ভেঙে পড়বে। তুই কি এসব চাস? না, মাথা আওড়ালো ফারদিনা। তার চোখ বেয়ে জল পড়ল। আদিব ফারদিনার চোখের জল মুছে দিল। তাকে বুকে আঁকড়ে ধরে বলল, আমি আর কিছুই চাই না, শুধু এতটুকুই চাই তোকে একটা সুপাত্রের হাতে তুলে দিয়ে দূরে পাঠিয়ে দেব। এই পাপের রাজ্যে তোকে রাখবো না। ফারদিনা অশ্রুসিক্ত নয়নে বলল, আমি তোমাকে এই নিষ্ঠুর মানুষগুলোর কাছে ফেলে রেখে কখনোই যাব না ভাই। আমি তোমাকে ভালোবাসি। কখনো ভালোবাসার জন্য দূরে যেতে হয়, জানিস তো। ফারদিনা আর কিছুই বলল না, শুধু দৃষ্টি নিচু করে রাখল। ঠিক সেই মুহূর্তটাকে মনে পড়ল, আদিব কিছুক্ষণ আগে কোথাও গিয়েছিল। খুব উদ্বিগ্ন ছিল সে, যা শরীরের ভঙ্গিতে প্রকাশ হচ্ছিল। কিন্তু কেন? ফারদিনা যেন কোনো প্রশ্ন চেপে রাখতে পারে না। সে এখনই প্রশ্ন করল, আচ্ছা ভাইয়া, তুমি কি কিছুক্ষণ আগে কোথাও গিয়েছিলে? না, মানে আমি দেখেছি তুমি খুব তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে ঢুকছিলে আর এক অনুচারীকে কিছু একটা দিয়েছ। আদিব কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ল যেন। এরপর বসা ছেড়ে উঠে বেশ নরম কণ্ঠে জবাব দিল, একজন অসহায়কে সাহায্য করতে গিয়েছিলাম। তুই তো জানিস আব্বা এসব পছন্দ করেন না, তাই লুকিয়েই যাই। আর অনুচারী দেখে ফেললে ওকে কিছু স্বর্ণ মুদ্রা দেই। ফারদিনা আনন্দিত হলো। আমি জানি ভাই, এই কঠিন নিয়মের বাইরে গিয়ে তুমিই পারবে অন্যায়ের প্রতিবাদ করতে। আদিব কাঁধের উপর থেকে ফারদিনার দিকে তাকালো, তারপর তার ঘর ছেড়ে বেরিয়ে গেল। ফারদিনার মনে পড়ে সেই রাখালের কথা। সে বলেছিল আদিবের কথা। তাদের দুজনের মধ্যে কিসের সম্পর্ক তা জানার আগ্রহ প্রকাশ করল সে। এসব ভাবতে ভাবতেই আদিবের ঘরের দিকে রওনা হলো ফারদিনা। তার ঘরের সামনে পৌঁছে দেখে দরজা হাট করে খোলা। ফারদিনা অনুমতি না নিয়েই ঘরে প্রবেশ করে। আদিব ঘরে নেই। ফারদিনা কিছুটা বিস্মিত হলো। ঘরের ভেতরে আরেকটি ঘর, সেখানে ফারদিনা গেল। গিয়ে দেখলো আদিব হাতে মোমবাতি নিয়ে একটা পেইন্টিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। ফারদিনা দৃঢ় চোখে দেখল পেইন্টিংয়ের দিকে। কৃষ্ণপুর গ্রামের অন্যতম জমিদারের মেয়ে নূরজাহানের পেইন্টিং। বলা হয় কৃষ্ণপুর গ্রামে তার মতো সুন্দরী নারী আর নেই। কিন্তু আদিব তাকে দেখছে কেন? প্রশ্ন জাগে ফারদিনার মনে। সে ডাকলো আদিবকে, ভাই। আদিব বিস্ময়ে ঘুরে তাকালো। সে ফারদিনার উপস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। দ্রুত ঘরটি থেকে বেরিয়ে গেল। হাতের মোমবাতিটা টেবিলের উপরে রাখলো। এরপর ইজি চেয়ারে বসে আদিব। ফারদিনা তার পাশে গিয়ে দাঁড়ায়। তুই হঠাৎ এখানে কেন? আদিব জিজ্ঞাসা করল। এরপর একটি সিগারেট ধরালো। ভাই, নূরজাহানের ছবি তোমার কাছে কিভাবে আসলো? ওকে তুমি দেখছিলে কেন?
আদিপ কণ্ঠ খাদে নামিয়ে বলল, তোর কাছ থেকে তো কিছুই লুকায়নি, আজও লুকাবো না। নূরজাহান, সে যেন আধার রাতের জোনাকির মতন। কৃষ্ণপুর গ্রামের অন্যতম সুন্দরী নারী। গ্রামের সব পুরুষই তার জন্য পাগল ছিল। ওর বাবার সাথে আমাদের একসময় শত্রুতা ছিল। একবার বড় ধরনের ঝামেলা হয় পাটের ব্যবসা নিয়ে। সেই সময় দুই পক্ষ মিলে একটা সভার আয়োজন করেছিল, কিভাবে সমস্যার সমাধান করা যায় এই নিয়ে। আর সেখানেই আমি নূরজাহানকে দেখেছিলাম। ওর রূপে মুগ্ধ হয়ে যাই। জীবনে প্রথমবার যেন কারো উপর এতটা মুগ্ধ হই। এরপর সেদিনের সভায় আমি ওর জন্য আমাদের পরাজয় মেনে নিই। বিষয়টি নূরজাহান বুঝতে পেরেছিল, কারণ দোষ ওদের ছিল। এতটুকু বলে থেমে গেল আদিব। তারপর কি হয়েছিল? সময় সুযোগ করে নূরজাহানকে আমার মনের কথা বলে দেই। নূরজাহান বলে ভেবে ওর সিদ্ধান্ত জানাবে। আমি অপেক্ষায় রইলাম। ওর সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে থাকতে আরও ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। ভালোবেসে ফেলেছিলাম অনেক। থেমে গভীর শ্বাস ছাড়ল আদিব। সিগারেটে লম্বা টান দিল। তারপর আমি ঠিক 2 সপ্তাহ পর ওদের গ্রামে যাই। গিয়ে জানতে পারি মিশরের এক নাবিকের সাথে ওর বিয়ে হয়ে গেছে। তারপর কেটে গেছে 9টি বছর। আর ওর সাথে আমার দেখা হয়নি, আজও না। গ্রামটি কোথায়? আর তাদের জমিদারি এখনো আছে? এখান থেকে অনেকটা দূরে। আগের মতো আর ওদের গ্রাম নেই, জমিদারিও নেই। আমাদের আলিমনগর গ্রামটিতে এখন সবার বসবাস। আর এখানকার জমিদারির সমস্ত ক্ষমতা আমার আব্বার। থেমে আদিব কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, জানিস এই দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম অনুভূতি কিসে? কিসে? আদিব ফারদিনার দিকে তাকিয়ে বলল, এই দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম অনুভূতি হচ্ছে কারো প্রেমে পড়া। আর সবচেয়ে কঠিন অনুভূতি হচ্ছে নিজের শখের মানুষটিকে অন্যের সাথে ভাবা। ফারদিনা চুপচাপ। আদিব সিগারেট মাটির একটি পাত্রে ফেলে দিল। এরপর ফারদিনার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, আমার ভালোবাসা সত্য ছিল, কিন্তু ভালোবাসার মানুষটি ভুল ছিল। কিন্তু আমি চাই তুই কারো প্রেমে পড়, সঠিক এবং সৎ কারো। তোর সুখটা আমি দেখতে চাই। রাত ফুরিয়ে সকালের সূর্যটা যেন সবেই উকি দিল। আকাশে তখন হালকা রোদ উঠেছে। গাছের পাতায় শিশিরের ফোঁটা ঝুলছে, যেন রূপোর দানা। জমিদার বাড়ির সামনের পুকুর ঘাটের ঢেউগুলো ধীরে ধীরে কূলে এসে লাগছে। বাড়ির ভেতর বড় উঠোনে মাটির ঘ্রাণ ভাসছে। দাসীরা ঝাঁটা হাতে উঠোন পরিষ্কার করছে। ঝাঁটার শব্দে হালকা ধুলো উড়ে এসে আলোয় মিশে যাচ্ছে। রান্নাঘর থেকে ভেসে আসছে চাল ধোয়ার ছলাৎ ছলাৎ শব্দ, সঙ্গে ভাজার গন্ধ। মনে হয় ঘি আর পেঁয়াজের গন্ধ একসাথে মিশে গেছে। রশিদ তালুকদার বারান্দায় বসে আছেন, এক হাতে চা, অন্য হাতে সিগারেট। দূরে দাসেরা মাথা নিচু করে সালাম জানাচ্ছে। দোতলা থেকে তার বড় ছেলে রায়ান এলো। সাদা পায়জামা পাঞ্জাবি পরা, চোখে শান্ত ভাব। সে রশিদকে পায়ে সালাম করল, তারপর পুকুরের দিকে হাঁটল, যেন সকালের নিস্তব্ধতা ভাঙতে চাইল। পাশের কোনার ঘর থেকে মৃদু হারমোনিয়ামে সুর ভেসে আসছে। ফারদিনা গাইছে আগের সময়ের প্রাচীন ব্রজবুল্লী গান। ছোটবেলা থেকেই ফারদিনার গানের প্রতি বেশ টান। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল সে। গতকাল রাতের দৃশ্য সে ভুলতে চাইছে। ভাবছে গানের সুরে যদি সব ভুলে যাওয়া যায় তবে মন্দ হয় না। সে গাইছে গলা ছেড়ে। তার গলায় যেন ভোরের পাখির ডাক মিশে গেছে। এক মুহূর্তের জন্য মনে হয় বাড়িটা শুধু গরিমা নয়, এক শান্ত মায়ায় ভরে গেছে। দালানে দালানে হাঁটছে দাসেরা।
কেউ পানি নিচ্ছে, কেউ চিঠি নিয়ে ছুটছে কাচারি ঘরের দিকে। আজও খাজনা আদায়ের দিন। গ্রামের মানুষ আসবে জমিদারের সামনে নত হয়ে দণ্ডবত প্রণাম করতে। তবু এই সকালটা অন্যরকম। আকাশ নীল, বাতাসে পাকা ধানের গন্ধ। বেলা ঠিক 11টার দিকে। গতকাল অনেকেই খাজনা দেয়নি, আজ অনেকে হাজির হয়েছে। রশিদ তালুকদার ছড়ি হাতে বসে আছে ঠিক বাড়ির সামনেই, সাথে তার 4 ছেলে ও অনুচারীগণ। ফারদিনা এসে দাঁড়ায় আদিবের পাশে। একে একে এসে অনেকেই চাল ধান দিয়ে যাচ্ছে। কেউ কম দিলে রশিদ তাকে কটু কথা শোনায় এবং নির্দিষ্ট সময় দেন বকেয়া দেওয়ার জন্য। একে একে সবার দেওয়ার শেষে হাজির হয় সুফিয়ান। ফারদিনার চোখ পড়ে তার দিকে। সাধারণ পোশাক তার পরনে, সাদা রঙের পাঞ্জাবি এবং পাজামা, তার উপর মেরুন রঙের শাল পেঁচানো, মাথায় পাগড়ি। কালো রঙের পাগড়ির সাথে খোঁচা খোঁচা দাড়ি যেন তার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। তার চওড়া পেশিবহুল ভারী সুদর্শন পুরুষের সাথে যেন রাখাল শব্দটি কোনোভাবেই যায় না, ভাবে ফারদিনা। তার হাতে ছিল চাল। চালের বস্তাটা রশিদ তালুকদারের সামনে রাখল এবং সেই সাথে ভারী কণ্ঠস্বর নিয়ে বলল, মেপে দেখুন ঠিক আছে কিনা। পাশ থেকে আদিব বলল, ঠিকই আছে, আর মাপতে হবে না, ভেতরে চল। সুফিয়ান বলল, আজ না, কাজ আছে, যেতে হবে, অন্য একদিন। বলে একবার ফারদিনার দিকে দেখল, এরপর পথে চলতে শুরু করলো। ফারদিনা তখন সবার নজর এড়িয়ে সুফিয়ানের পেছন পেছন গেল। কিছু দূর গিয়েই সুফিয়ান বুঝতে পারল তার পেছনে কেউ আসছে। সে ঘুরে তাকালো। ফারদিনা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। দৃষ্টি তার এলোমেলো হয়ে গেল, উসখুস করতে শুরু করলো। সুফিয়ান বলে উঠল, আপনি আমার পিছু নিয়েছেন কেন? আমি আসলে তোমার সাথে কথা বলার জন্য এসেছি। কি কথা? ফারদিনা থতমত খেয়ে বলল, আদি ভাইয়ের সাথে কথা বলছিলাম, সে বলেছে তোমার অভিযোগ নিয়ে সে আব্বার সাথে কথা বলবে। এটা জানানোর জন্য এখানে এসেছেন? হ্যাঁ, কেন, অসুবিধা হয়েছে তোমার? সুফিয়ান পাঞ্জাবির হাতা ভাঁজ করতে করতে বলল, পাড়ার কেউ দেখে ফেললে সমস্যা, মান সম্মানের একটা বিষয় আছে। এত ভয় তোমার? সুফিয়ান ভয়ের কথা শুনে ফারদিনার দিকে চোখ তুলে তাকায়। তার চোখের ভাষায় যেন অপ্রকাশিত বাক্য রয়েছে, যা সে নীরবতায় যেন বোঝাতে চাইল। পুরুষের আবার ভয়? আমি কাউকে ভয়টয় পাই না, কিন্তু বিনা দোষে দোষী হতে পারবো না। ফারদিনা কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। সুফিয়ান তার অভিব্যক্তি বুঝতে পারল। এরপর একবার আশেপাশে তাকালো, কেউ নেই। ফারদিনার দিকে এগিয়ে বলল, কিছু বলার আছে? প্রশ্ন করলে? ফারদিনা চোখ তুলে জিজ্ঞাসা করল। জানতে চাইলাম। ফারদিনা কিছু বলছে না। তার নীরবতা দেখে সুফিয়ান বলল, আমি চলি, কাজ আছে, আপনি সাবধানে বাড়ি ফিরে যান। তুমি কোথায় যাচ্ছ? আমি চৌরঙ্গি হাট বাজারের দিকে যাব, কাজ আছে। ফিরবে কখন? সময় হলে। তুমি সোজা সাপটা জবাব দিতে পারো না? রেগে গেল ফারদিনা। সুফিয়ান ফারদিনার রাগ দেখে হেসে উঠল। সে যেন বহুদিন হয়ে গেছে হাসে না। আজ মন খুলে হাসল। ফারদিনা শুধু অপলকে চেয়েই রইল। একজন পুরুষের হাসি এত সুন্দর হতে পারে সে জানত না। এই হাসিতে যে কোনো মেয়েই আকৃষ্ট হয়ে যাবে, মনে মনে স্বীকার করল সে। সুফিয়ান থেমে বলল, আমার ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেতে পারে, এখন চলি। বলে চৌরঙ্গি হাটের পথে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই একটা গরুর গাড়ি সামনে পড়ল। সে গরুর গাড়িতে করে চলে যায়। ফারদিনা মুগ্ধ হাসি নিয়ে বাড়ির দিকে রওনা হয়। এতক্ষণ তার আর সুফিয়ানের কথোপকথন খেয়াল করছিল তার ফুফু জেবুন নেসা। সে প্রচণ্ড রেগে গেল।
তবে ক্ষোভ প্রকাশ করল না এই মুহূর্তে। ঝিলমিল একজন বিশ্বস্ত দাসী ফারদিনার, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। চুলগুলো সবসময় ফিতে দিয়ে বেঁধে রাখে, লাল ফিতে। লাল রং ঝিলমিলের খুব পছন্দ। ফারদিনা তার নাম দিয়েছে মুচমুচি আর টুংটাং। এই নামের পেছনে অবশ্য কারণ আছে। ঝিলমিল সারাদিনই কিছু না কিছু খেতে থাকে, তাই তার নাম দিয়েছে মুচমুচি। টুংটাং যখনই ও কোনো কাজ করে তখন ওর কাজে শব্দ হবেই, হয় কিছু ফেলে দিবে ফ্লোরে, নয়তো ভেঙে ফেলবে। এজন্যই তার আরেক নাম দিয়েছে টুংটাং। ফারদিনা যখনই ঝিলমিলকে ডাকে তখনই বলে, এই মুচমুচি শোন। ঝিলমিলও তার ডাকে সাড়া দেয়। ঝিলমিল এসেছে তার ঘরে, চুলের বেনুনিটা এদিক সেদিক নাচাচ্ছে। ফারদিনা ঝিলমিলকে ফিসফিসিয়ে বলল, এক জায়গায় যাব, তোর আমার সাথে যেতে হবে। কই যাইবা? এই রাইতে বড় ভাইরা দেখা ফেলাইলে মহা বিপদ। তুই থাকতে কিভাবে জানবে? তোর মাথায় যে বুদ্ধি হইছে, এখন কও কই যাইবা? সুফিয়ান আছে না, যে বাঁশি বাজায়, যাকে সবাই রাখাল ছেলে বলে চিনে, ওর বাড়িতে যাব। ঝিলমিল মুখের হাবভাব পরিবর্তন করে হেয়ালিপূর্ণভাবে বলল, ওই সুফিয়ান, ওরে কিন্তু আমার খুব ভালো লাগে। কি সুন্দর ও, ওরে যদি নিজের কইরা পাইতাম। চুপ কর টুংটাং, এখন চল। কিন্তু কারণ নাকি? পরে বলবো। ফারদিনা ও ঝিলমিল রাতের আধারে সুফিয়ানের বাড়ি উপস্থিত হয়। মাটির উপর উঁচু একটা পাটের তলা, দেওয়াল বাঁশ আর মাটির মিশ্রণ, ছাদ খড় আর বাঁশের তৈরি। ভেতরে একমাত্র ঘর যেখানে সুফিয়ান থাকে। ছোট জানালা দিয়ে ধুলো আলো ঢোকে এবং ঘরের এক পাশে কাঠের এক ছোট্ট আলমারি, পাশে চৌকি। বারান্দা নেই, সরাসরি মাটির পথের সঙ্গে ঘর জোড়া। ঘরটিতে শুধু স্লিপিং ম্যাট আর কয়েকটি জিনিসপত্র, সবই যেন সাদামাটা, গ্রামীণ জীবন অনুযায়ী। ঘরের সামনে খুঁটির সাথে জ্বলছে মশাল। তারা ঘরের ভেতর প্রবেশ করে। ঘরের চারপাশে লণ্ঠন জ্বলছে, টেবিলের উপর মোমবাতি। তার আলো ধরে সুফিয়ান বসে বসে কিছু লিখছে। টেবিলের এক পাশে কিছু বই। সুফিয়ান ফারদিনার উপস্থিতি টের পেয়ে কাঁধের উপর থেকে ঘুরে তাকালো। ফারদিনা ও ঝিলমিল চাওয়াচাবি করল। ঝিলমিল চলে যায় ঘর থেকে। সুফিয়ান দাঁড়িয়ে বলল, আপনি এই রাতে এখানে? তোমাকে দেখতে আসলাম, অসুবিধা হলো? না, কিন্তু এসেছেন কেন? তোমাকে দেখতে বলেছি তো। সত্য বলা মনের জন্য ভালো, বলে সুফিয়ান। চেয়ারে ফারদিনাকে বসতে দিল। ফারদিনা বসল। টেবিলের উপর বই দেখে সে জিজ্ঞাসা করল, এগুলো কিসের বই? গল্প, প্রেমের গল্প। কিছুক্ষণ আগে একটা বই শেষ করলাম। গল্পের নায়িকা ছিল জ্যোৎস্না, যার রূপে নাকি রাতের অন্ধকার পরিষ্কারভাবে দেখা যেত। তোমার জীবনে জ্যোৎস্নার মতো কেউ আছে? পরে একদিন বলবো। ফারদিনা আবারও ঘুরে ছোট্ট টেবিলটির দিকে দেখল। কিছু সাদা পৃষ্ঠায় ধাতব নিব দিয়ে কিছু লেখা। পৃষ্ঠাটা ফারদিনা হাতে নিতেই সুফিয়ান টান দিয়ে নিজের কাছে নিয়ে নেয়। কি লেখা? গল্প। তুমি গল্প লিখতেও পারো? চেষ্টা করি। কাল্পনিক? সুফিয়ান ভেবে বলল, বাস্তবতা নিয়ে লিখতে চাই। প্রেমের গল্প বোধ হয়, বলে মৃদু হাসে সুফিয়ান। কিছুক্ষণ নীরবতায় কাটল। ওদিকে ঝিলমিল পাহারা দিচ্ছে। ফারদিনা আগ বাড়িয়ে বলল, আজ আমি শিমুলতলায় আসতে বলেছিলাম, আসলে না কেন? আমি গেলে এখানে আপনি আসতেন। তুমি খুব শেয়ানা, খুব ভালো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারো। সুফিয়ান কিছু বলবে, ঠিক তখনই ঘরের বাইরে থেকে এক শক্ত কণ্ঠস্বর ভেসে এলো, সুফিয়ান, ঘরে আছো? মজিদ মিয়ার গলা। সুফিয়ান বাইরে এলো। কি হয়েছে চাচা? গত কয়দিন ধইরা শামসুলের দুধের পোলা ডারে পায় না।
শুনছি গত বৃহস্পতিবার রাইতে 3 জন মিলা ঘুমাইছে, শামসুলোর বউ আর 2 বছরের পোলা পাসু। সকালে দেখে পাসু নাই। মজিদ মিয়া এতটুকু বলে থামল। সুফিয়ান কোনো প্রতিক্রিয়া করছে না। ঘরের ভেতরে ফারদিনা। সে যদি এরকম ঘটনা শুনে নিশ্চয়ই ভয় পাবে বলে ধারণা করল সুফিয়ান। সুফিয়ান ঘরের দিকে আর চোখে তাকিয়ে তারপর মজিদের দিকে দেখল। এই বিষয় আমি দেখছি কি করা যায়। আজকে রাতেই আদিব তালুকদারের সাথে কথা বলবো। পাঁচুর বিষয়। আপনি বাড়ি ফিরে যান। মজিদ মিয়া মাথা কাত করে সম্মতি জানালো। সে চলে যায়। সুফিয়ান ঘরের ভিতরে প্রবেশ করলো। ফারদিনা একটা বই হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছে। সুফিয়ান পাশ ঘেঁষে দাঁড়িয়ে বলল, কেউ দেখে ফেলার আগে আপনি চলে যান। আমি আপনার থেকে ছোট্ট, আপনি আপনি কেন করছো? তুমি বলে সম্বোধন করো। তুমি বললে কি হবে? কি আর হবে, আমার শুনতে ভালো লাগবে। সুফিয়ান বলল, তাহলে বলাই যায়। সত্যি? আমি মিথ্যা বলি না। ফারদিনা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তুমি এত প্রেমের গল্প পড়ো, আচ্ছা বলো তো, প্রেম ভালোবাসা মানে কি? ভালোবাসা তোমাকে একা করবে, ভাঙবে, তারপর নতুন করে গড়ে তুলবে। এটাই তোমার কাছে ভালোবাসার মানে? আমি তোমাকে এখনই বলতে পারবো না ভালোবাসার ব্যাখ্যা কি। আপাতত এইটুকুই থাকুক। এখন কেন নয়? প্রেমের সঠিক ব্যাখ্যা দিতে হলে আগে প্রেমে পড়তে হবে। তখনই ঘরে উপস্থিত হয় ঝিলমিল ও বিয়ে সন্তদন্ত হয়ে যেন ছুটে এলো। ফারদিনা, অনেক সময় হয়েছে, এখন চল। কোনো এক অজানা কারণে ফারদিনা এ ঘর থেকে যেন যেতেই ইচ্ছে করছে না। ইট পাথরের গড়া প্রাসাদের থেকে মাটির এবং বাঁশের কঞ্চির ঘরে যেন এক স্বর্গীয় সুখ পাওয়া যায়। কথাটি বলেছিল ফারদিনার দাদি। তার সেই কথার সাথে যেন আজ ফারদিনা মিল পেল। কি হলো, চল, তারা দিল ঝিলমিল। সুফিয়ান বলে উঠল, যেতে ইচ্ছে করছে না। ফারদিনা মাথা আওড়ালো, না। সুফিয়ান চেয়ারের কাঁধের ওপর হাতের ভর রেখে বলল, আমাকে ভরসা করো? হ্যাঁ। 2 দিনের পরিচয় কতটা ভরসা করতে পারলে? ফারদিনা 2 হাত দিয়ে দেখালো, অনেকটা। সুফিয়ান এবার একটু নড়ে চড়ে দাঁড়ালো, হাত দুটো ঘষে নিয়ে গরম করলো। এরপর বলল, কতটা ভরসা করো এখনই প্রমাণ হয়ে যাবে। ঝিলমিল, তুমি ঘর থেকে যাও তো, আমার একটু কাজ আছে। বলতেই ফারদিনা ঝিলমিলের হাত ধরে দৌড়ে ঘরের বাইরে চলে আসে। ফারদিনার ভয়ের মুখশ্রী দেখে সুফিয়ান সশব্দে হেসে উঠল। সেও ঘরের বাইরে আসলো। বারান্দার খুঁটির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। ফারদিনা উঠোন পেরিয়ে যেতেই পেছনে ঘুরে দেখল সুফিয়ানকে। থমকে দাঁড়িয়ে পড়ল সে। এরপর সুফিয়ানকে লক্ষ্য করে বলল, যখনই তোমার বাঁশির সুর পাবো আমি কিন্তু ছুটে আসব, অপেক্ষায় থাকব। জমিদার বাড়ির আঙ্গিনাটা আজ যেন অন্য রকম। সন্ধে নামার আগেই আলোর মালা জ্বলেছে বারান্দা থেকে উঠোন পর্যন্ত। প্রাচীন সিন্দুক থেকে বের করা পিতলের ঝাড়বাতি ঝুলছে ছাদের মাঝখানে। ঝিকমিক করছে আলোয়। বাতাসে আতরের গন্ধ। ধূপের ধোঁয়া ধীরে ধীরে মিশে যাচ্ছে জোনাকির ঝলকানির সাথে। রাতটা যেন কেমন করে অচেনা হয়ে উঠেছে। বাড়ির চারপাশের নিস্তব্ধতা আজ কেবলই গানের অপেক্ষায়। রশিদ তালুকদার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য শহরে গেছেন। তার অনুপস্থিতিতেই তার ছেলে রায়ান, আদিব ও সায়েম আয়োজন করেছে এক রাতের রঙ্গমঞ্চ। এক কথায় বলা ভালো, বাইজিদের রাত। মাঝ আঙ্গিনার ওপর ঘেরা একটি হলঘর, যেটি একসময় ছিল অতিথিদের জন্য। আজ তার প্রতিটি কোণ সাজানো লাল মখমলে। দেওয়ালের গাঁথুনি ঘেরা আলোকমালায় সোনালি ঝলক। ঘরের মাঝখানে কার্পেট পাতা, চারপাশের উপর গ্লাস,
পানীয় আর নানা রকম মিষ্টান্নের পসরা। রায়ান বসে আছে উত্তর দিকের আসনে, গায়ে হালকা সোনালি বেনারসি পাঞ্জাবি, চুলগুলো পেছনে আঁচড়ানো। হাতে ক্রিস্টালের গ্লাসে হালকা রঙের পানীয়, ঠোঁট স্থির কিন্তু উদাস হাসি যেন মেখে আছে। পাশে ছোট ভাই আরিব, তার চোখে মৃদু কৌতূহল, যেন এই জগৎ তার কাছে নতুন কোনো স্বপ্নের মতো। সায়েম পানীয় খাচ্ছে, সেজন্য সর্বদাই সুখী। আদিব এরকম পরিস্থিতিতে আসতে চায়নি, তাকে জোর করেই আনা হয়েছে। সব প্রস্তুত? রায়ান জিজ্ঞাসা করল। কোনো এক দাসী মাথা নিচু করে বলল, জি হুজুর, তারা এসে গেছেন। হল ঘরের বাইরে তখন পায়ের শব্দ, মেঝেতে আলগোছে বাজছে পায়জামার ঝুনঝুন, আর তার সঙ্গে মিলছে তবলার প্রথম আঘাত। তারপর ধীরে ধীরে প্রবেশ করল তারা, তিনজন বাইজি, যেন রাতের আলোয় ফুটে থাকা রজনীগন্ধার মতো। তাদের পরনে গাঢ় লাল রঙের ব্রোকেট লেহেঙ্গা, হাতের সূচিকর্ম মিরর ওয়ার্ক দ্বারা পূর্ণ। প্রথমেই আসলো সায়রা, কপালে লাল টিপ, চুলে গোলাপ গোজা, আরেকজনের চোখে কাজল, ঠোঁটে মৃদু হাসি। তার নাম কাশ্মীরা। তৃতীয় জন, সবচেয়ে তরুণী, হয়তো 20 বছরও হয়নি, তার নাম মেহের। আদি বেশ অস্বস্তি বোধ করছে, কিন্তু বাকি 3 ভাইয়ের সাথে যোগদান যেন করতেই হলো তাদের মন রক্ষার্থে। রায়ান, আরিব, সায়েম তারা হাতে পানীয় নিয়ে তবলার শব্দের সাথে সুরের সাথে বলে উঠল, নাচো। বাইজিরা নাচতে শুরু করলো। তবলার তালে তালে শরীর দুলে উঠল, গানের ছন্দ ভেসে উঠল। দূরে কোথাও যাস প্রিয়ে, ফিরে আয় মোর ঘরে। রায়ানের দৃষ্টি গেল মেহেরের দিকে। ঘরের আলোয় যেন তার চোখের দীপ্তি ছিটকে পড়ছে মেঝেতে। ছেলেরা একে একে নিঃশব্দ হয়ে গেল। রায়ান চোখের পলক ফেলল না, মদে এক চুমুক দিয়ে বলল, গানটা যেন মদের চেয়েও বেশি মধুর, আর ওর নাচ। বলে হাসল। বাইজিদের মুখেও হাসি, কিন্তু সেই হাসির ভেতর যেন এক ধরনের শূন্যতা। তার চোখে বাইজিদের শরীর নয়, তাদের চোখের ক্লান্তি ধরা পড়ে। কত রাত এমন কেটেছে, কত দরজায় নাচতে হয়েছে, সে ভাবনাটাই যেন রায়ানকে কেমন করে নরম করে তুলল। তবলার তালে তালে তাদের পায়ের নুপুর বাজে। রায়ানের চোখে রক্তের আভা দেখা দিল হঠাৎ। সে বলে উঠল, এই জীবনের আনন্দও বড় অল্পস্থায়ী, তাই না আরিব? আরিব চুপ করে রইল। তার মনে হচ্ছিল এই গান, এই হাসি, সব কিছুই যেন চিরস্থায়ী না হলেও এর মতো শান্তি আর কিছুতে নেই। নাচের মাঝে মেহেরের দিকে একবার তাকালো, তার দৃষ্টিতে ক্লান্তি, তবুও সে হাসল, যেন ফুল ঝরে পড়ে তবু গন্ধ ছড়ায়। রায়ান গ্লাসে আবারও ঢালল মদ, ধীরে ধীরে বলল, এই রাতে কোনো শোক নেই, শুধুই আনন্দ। কিন্তু বাইরে তখন ঘন কুয়াশা জমেছে, সাথে দমকা হাওয়া। দূরের কুকুরের ডাক শোনা যায়, যেন প্রকৃতি নিজেই প্রতিবাদ করছে এই আড়ম্বরের। বাইজি মেহের সবচেয়ে সুন্দরী, সে গানের সুর ধরেছিল। সুর শেষ করে বসে পড়ল কার্পেটে। সে জল চেয়ে নিল, মৃদু কণ্ঠে বলল, গান গাইলে মন ভালো হয়, কিন্তু শেষে কে শুনে কান্না? রায়ান শুনতে পেল, কিছু বলল না। গ্লাসের তলায় তার নিজের মুখ প্রতিফলিত হলো, এক ধরনের নিঃসঙ্গতা নিয়ে। আরিফ শুধু বলল, গান থামিও না মেহের, এই রাতের নীরবতা গানেই ঢেকে থাকুক। তখন তবলার তালে তালে আবার উঠল সুর, কিন্তু এবার গানটা একটু ভারী। এই দেহখানি মাটির হবে, রবে কেবল নাম। এক মুহূর্তে ঘরের ভেতর কেমন যেন নেমে এলো এক বিষণ্ণ আবেগ। বাইরের বাতাস থমকে গেল, প্রদীপের আলো জ্বলে উঠল, মদের গন্ধের নিচে ছড়িয়ে পড়ল চন্দনের গন্ধ, আর তার মধ্যেই কেউ যেন নিঃশব্দে কেঁদে ফেলল। মেহের গানের শেষ লাইনটাই কণ্ঠ থামিয়ে চেয়ে রইল রায়ানের দিকে।
দুটো চোখে অদ্ভুত এক বার্তা, হয়তো মুক্তির, নয়তো অজানা বেদনার। রায়ান তখনও হাসছে, কিন্তু সেই হাসিতে সুখ নেই। তার চোখে এক রাশ ক্লান্তি। রাত বাড়তে থাকে, একে একে মদের গ্লাস খালি হয়, বাইজিদের সুর নরম হয়ে আসে, শেষে শুধু তবলার ক্ষীণ আওয়াজ পাওয়া গেল। অন্যদিকে সুফিয়ান জমিদার বাড়িতে হাজির হয় আদিবের খোঁজে। বাড়ির চৌহদ্দি পেরিয়ে ভেতরে প্রবেশ করল। দ্রুত পায়ে হেঁটে ঘরের ভেতরে ঢুকে গেল। কাউকেই দেখা গেল না। তখন ঝিলমিল উপস্থিত হয়। তোরে খুঁজতাছ নাকি? ঝিলমিলের চোখে মুখে যেন উতলা ভাব। আদিব ভাই কোথায়? উপরে হল ঘরে বাইজিদের নাচ দেখতাছে আর মজা লইতাছে। যাও, ওগো লগে যোগ দাও। সুফিয়ান নীরব হয়ে গেল। বাইজিরা নাচ করছে, সেখানে সে উপস্থিত হতে চায় না, কিন্তু পাঁচুর বিষয়ে কথা বলাও দরকার। ঝিলমিল কাঁধ দিয়ে সুফিয়ানকে ধাক্কা দিয়ে বলল, কি হলো, এত কি ভাবতাছো? যাও উপরে। সুফিয়ান বিড়বিড় করে বলল, গায়ে ঢলে পড়া মহিলা। বলে উপরে হলঘরের দিকে হাঁটা ধরল। হলঘরের দিকে যতই যাচ্ছে ঘুঙুরের শব্দ তত কাছে আসছে। হলঘরে প্রবেশ করে। চারিদিক বেশ সুন্দর করে সাজানো গোছানো, সুগন্ধি ভেসে আসছে চতুর্দিক থেকে। বাইজিতের দিকে একবার চোখ তুলে তাকিয়ে দৃষ্টি সরিয়ে আদিবকে খুঁজল। আদিব পূব পাশে আসনে বসে আছে। সুফিয়ান সেদিকে যায়। আদিব দেখল সুফিয়ানকে। রায়ানও চোখ তুলে দেখল সুফিয়ানকে। সে হেসে উঠে দাঁড়ালো, বলল, তুই এসেছিস, ভালোই হয়েছে। আয়, মজা কর, পানীয় নে, বাইজিদের রূপ উপভোগ কর। সুফিয়ান নাকচ করতেই তিনজন বাইজি মিলে সুফিয়ানকে টেনে নিয়ে কার্পেটের উপর দাঁড় করিয়ে দিল। এরপর বাইজিরা মিলে সুফিয়ানকে ঘিরে নাচ করতে শুরু করলো। অন্যদিকে রায়ান, সাইম এবং আরিফ বেশ আনন্দ উপভোগ করছে। মেহের তখন ছন্দের তালে ঘুরে গিয়ে 2 গ্লাস মদ আনলো। সুফিয়ানের দিকে এগিয়ে দিল। সুফিয়ান তাদের মাঝখান থেকে সরে যেতে চাইল, কিন্তু পারল না। মেহের, কাশমিয়া জোর করে তাকে মদ খাইয়ে দিল। এক চুমুক দেওয়ার পরই সুফিয়ানের মাথা ঝিম ধরে গেল। মেহের পুরোটা খাওয়ানোর জন্য চেষ্টা করল। সুফিয়ান সরিয়ে দিলেও তারা পুনরায় জোর করে খাইয়ে দেয়। সুফিয়ান বাধ্য হয়ে পুরোটা খেয়ে নিল। আদিব রায়ানকে উদ্দেশ্য করে বলল, ভাই কিছু বল, সুফিয়ান এসব খায় না, পরে নেশা হয়ে যাইব। তুই চুপ কর, ধীরে ধীরে এসব খাওয়ায় অভ্যেস হয়ে যাবে। ওকে ভালোই মানাচ্ছে সুন্দরীদের পাশে, কি বলিস? আদিব আর কিছুই বলল না। সে অসহায়ের মতো সুফিয়ানকে দেখল। ইতিমধ্যে নেশায় ধরে গেছে সুফিয়ানকে। তার চোখের সামনে সব কিছু ঝাপসা হতে লাগলো। ধীরে ধীরে একেবারেই থেমে যায় গানের সুর, বন্ধ হয় তবলার সুর। সুফিয়ান ঢলে পড়তেই মেহের ধরে নেয়। সুফিয়ান তার টাল সামলে নেয়। দৌড়ে আসে আদিব। সুফিয়ানকে ধরতে চাইলে রায়ান বলল, ওদের থেকে সরে যা, মেহের ওকে আরাম করার জন্য ঘরে নিয়ে যাক। আদিব সরে যায় বাধ্য ছেলের মতো। মেহের সুফিয়ানকে ধরে একটি ঘরে নিয়ে আসে। তার শরীরের বল শক্তি ক্রমাগত কমে গেল। মেহের তাকে খাটে শুইয়ে দেয়। ঝাপটা চোখে একবার মেহেরের দিকে দেখল সুফিয়ান। পরিষ্কার দেখা গেল না। মেহের ক্ষীণ দৃষ্টিতে সুফিয়ানকে দেখল। মসৃণ মুখ তার, মাথায় একটা পাগড়ি। মেহের বিছানায় হাঁটু রেখে শরীরের ঝাঁপ দিল সুফিয়ানের উপর। এরপর পাগড়িটা খুলে ফেলল। সুফিয়ান তখন নড়েচড়ে শোয়, কিছু বলতে চাইছে। মেহের মাথা নিচু করে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করল, কিছু বলতে চাইছো? সে ফিসফিসিয়ে বলল, ফারদিনা। মেহের বিস্ময় তাকিয়ে রইল। জমিদারের মেয়ের নাম তার মুখে শুনে খানিকটা চিন্তিত হলো। সুফিয়ান পুনরায় বলল, ফারদিনা। এরপর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। ফারদিনা তার ঘরের এক কোণে বসে গুনগুন করে গান গাইছিল। এমন সময় ঝিলমিল উপস্থিত হয়। ফারদিনার পাশে বসে বলল,
তুই কি বাসিওয়ালার কথা ভাবতাছোস? মিথ্যা কইলা কিন্তু হইব না, আমি সবার মনের কথা টের পাই। ফারদিনা চুপচাপ, তার নীরবতাই যেন তার উত্তর। সেই রেখ টেনে ঝিলমিল বলে উঠল, তোর বাসিওয়ালা হল ঘরে বাইজিদের সঙ্গে নাইসা মদ পাইন কইরা হয়তো এতক্ষণে। বাকি কথা ঝিলমিল গিলে লাজুক হাসি দিল। এসব তুই কি বলছিস? ফারদিনা হকচকিয়ে গেল। হ, আমি ঠিকই কইছি। শোন, তোর একটা গল্প কই, এক রাজকুমারী আর এক যোদ্ধার গল্প। তোর লাগে মিলতেও পারে, কমু? তুই তোর গল্প নিয়ে থাক, বলে ফারদিনা দৌড়ে হল ঘরের দিকে গেল। সেখানে দুইজন বাইজি বসে মুদ্রা গুনছে, সাথে কিছু দাসীরাও আছে। সে একজন দাসীকে জিজ্ঞাসা করল, সুফিয়ান কোথায়? সে ইশারায় আরাম করার কক্ষটি দেখিয়ে দেয়। ফারদিনা ছুটে গেল ঘরটির দিকে। সুফিয়ান নিথর দেহে যেন ঘুমোচ্ছে। একজন বাইজি সুফিয়ানের পা থেকে জুতো খুলে দিচ্ছে। এই দৃশ্য দেখে রাগে গজগজ করতে করতে বলল, এই মেয়ে, তুমি ওকে স্পর্শ কেন করছো? মেহের উঠে দাঁড়ালো, ধীর পায়ে ফারদিনার সম্মুখীন হলো। তুমি নিশ্চয়ই ফারদিনা? হ্যাঁ, কিন্তু আমার নাম জানলে কিভাবে? এই গ্রামের সবাই তোমার নাম জানে। এর আগে আমি তোমায় দেখিনি, আজ দেখলাম। ওর সাথে এই ঘরে তুমি কেন? কি করছিলে তোমরা? ও এভাবে ঘুমোচ্ছে কেন? মেহের মুখে হাসি এনে বলল, ঈর্ষা হচ্ছে? কাউকে ভালোবাসলে ঈর্ষা হওয়ারই কথা। আমার প্রশ্নের জবাব তো এটা নয়, বলে ফারদিনা সুফিয়ানের কাছে গেল, তার পাশে বসল। মেহের খোলা চুলগুলো খোপা করতে করতে বলল, নেশা জাতীয় পানীয় খেয়েছিল, টাল সামলাতে পারছিল না, তাই আমি এই ঘরে এনে শুয়ে দিয়েছি। ফারদিনা কিছু বলে না। মেহের রাগ বাড়িয়ে বলল, কেউ কি তোমায় ভালোবাসে? হয়তো না, কেউ তোমাকে ভালোবাসে। আমার তেমনটি মনে হচ্ছে না। মুখটি ধোঁয়াশা হয়ে গেল ফারদিনার। সে নেশার ঘোরে তোমার নাম বলছিল, নিশ্চয়ই তোমাকে ভালোবাসে। নেশার ঘোরে তো মানুষ আবোল তাবোল বলে, এ কথা তুমি বিশ্বাস করলে? মেহের মুচকি হেসে বলল, পুরুষরা নেশার ঘোরে কখনো মিথ্যে বলে না। সে তোমার নাম বলেছে, তার মানে সে তোমাকেই খুঁজছিল। মেহের থেমে গেল, পুনরায় বলল, তোমাকে একটা গল্প বলি, তবে এটা গল্প হলেও সত্য ছিল। প্রাচীন এক রাজকুমারী ছিল, তার প্রেম ছিল এক যোদ্ধার সাথে। এতটুকু বলতেই একজন অনুচারী এসে হাজির হয়। গম্ভীর গলায় মেহেরকে লক্ষ্য করে বলল, আপনাদের এখনই এখান থেকে যেতে হবে, দিনের আলো ফুটলে বিপদ। মেহের চলে যায় ফারদিনার থেকে বিদায় নিয়ে। ফারদিনা জানালার পর্দা ফাঁক করে বাইজিদের যাওয়ার পানে দেখল। তার ভেতরটা উদাসীন হয়ে গেল। বাইজি এবং ঝিলমিল দুজনেই কেন তাকে গল্প শোনাতে চাইল? দুজনের গল্পের শুরু কেন এক ছিল?